নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় জ্যোতিষ সম্পর্কিত, কিন্তু জ্যোতিষ থেকে আমরা একটু বেরিয়ে আসব। বিগত বেশ কয়েক বছর ধরে ধনতেরাস বা ধন ত্রয়োদশীতে মানুষের আগ্রহ, কিছু সম্পদ, কিছু জিনিসপত্র, বাসনকোসন ইত্যাদি সংগ্রহের আগ্রহ চরম মাত্রায় পৌঁছেছে। নিশ্চয়ই মানুষ সুফল পাচ্ছেন এবং অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি ইত্যাদি বাড়ছে। তাই এই ধনতেরাসে মানুষের কেনাকাটার প্রতি আগ্রহ সেটাও বাড়ছে, এটাই আমরা ধরে নিচ্ছি। এবার প্রশ্ন হলো, ধনতেরাসে কোন সময় কিনবেন, কি কিনবেন, কেন কিনবেন এবং ধনতেরাসের পৌরাণিক মাহাত্ম্য কী? ধনতেরাসের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কতগুলি পৌরাণিক কাহিনী রয়েছে। পুরাণে বহু প্রচলিত একটি কাহিনী আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী, তারা ছিলেন নিঃসন্তান। বহু সাধনা, বহু তপস্যা, বহু আশীর্বাদের পর তাদের একটি সন্তানের জন্ম হয় এবং এই সন্তান জন্মের পর জ্যোতিষরা গণনা করে বলেন যে এই সন্তানের তিনি স্বল্পায়ু। বিবাহের অল্পদিন পরেই সন্তান মারা যাবেন। বিয়ের ঠিক 4 দিনের মাথায় যমরাজ তিনি সর্পরূপে আসবেন এবং এই সন্তানের মৃত্যুর কারণ হবেন। এবার বাচ্চার বয়স হতে লাগলো, বাচ্চাটি বড় হতে লাগলো, বিয়ে তো তাকে দিতেই হবে এবং এই বিষয়টি জানিয়েই বিয়ে দেওয়া হলো একটি রাজকন্যার সাথে। রাজকন্যা এলেন, তিনি জানেন 4 দিন পর স্বামীর মৃত্যু হতে চলেছে। ঠিক ওই সময়টাতে তিনি প্রচুর সোনা দানা অলংকার আলোয় তার ঘরকে সাজিয়ে রাখলেন এবং যমরাজ যখন আসলেন সেই আলোকবর্তিকায় যমরাজ কিছুটা কনফিউজড হয়ে গেলেন। সেই তীব্র আলোর ঝলকে, সোনা গয়না আলো, তার যে ঝলক, তার যে আলো, তাতে সেই সর্পরূপী যমরাজের চোখ ঝলসে গেল এবং সেই চোখ ঝলসে যাওয়ার পরে যমরাজ কিন্তু সেখান থেকে সরে গেলেন। এই যে যমরাজ চলে গেলেন, রাজপুত্রের প্রাণ বাঁচল, এর ফলে মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস আসলো এবং মানুষ ওই দিনটিতে যম প্রদীপ জ্বালানোর একটা প্রচলন শুরু করলেন। সেই সময় থেকেই ধনতেরাসে অলংকার সংগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে যম দীপদান এই প্রথা প্রচলিত হলো, যাতে অন্ধকারকে আলোর মাধ্যমে সরিয়ে দেওয়া যায়। আরও একটি কাহিনীতে আমরা জানতে পারি, সমুদ্র মন্থনের সময় এই ত্রয়োদশীর দিনেই অমৃতের কলস পাওয়া গিয়েছিল এবং সেই সময় এই যে অমৃতের কলস নিয়ে উঠে এসেছিলেন ধন্বন্তরী এবং তিনি এই অমৃতের মাধ্যমেই রোগ নিরাময় সেটি শুরু করেছিলেন। পরবর্তীকালে চিকিৎসক ধন্বন্তরী, তার যে জন্মতিথি সেটাও ছিল এই ত্রয়োদশী তিথি এবং তার তিথিকে স্মরণ করার জন্য এই ধন ত্রয়োদশী এটির একটা ব্যবস্থা করা হয়েছে। যাই হোক না কেন, এই তিথিটির মাহাত্ম্য রয়েছে অর্থ সম্পদ সঞ্চয়ের জন্য, এই তিথির মাহাত্ম্য রয়েছে আরোগ্য প্রাপ্তির প্রচেষ্টার জন্য। তার সঙ্গে সঙ্গে এই বছর স্পেশাল এই তিথিটার কিন্তু অবশ্যই বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং কেন মাহাত্ম্য রয়েছে জ্যোতিষশাস্ত্র হিসেবে সেটি আমি ব্যাখ্যা করব। তার সঙ্গে এই তিথিতে আপনারা কি করবেন, এই তিথির প্রণাম মন্ত্র, এই তিথির সময়কাল, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই ধন ত্রয়োদশী এর যে সময়কাল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। 18ই অক্টোবর 2025 সন্ধে 5:09 থেকে 7:38 পর্যন্ত প্রদোষকাল থাকছে। পুজোর মুহূর্ত সেটা শুরু হচ্ছে 6:41 থেকে 7:38 পর্যন্ত। এই সময় আপনারা পুজো করবেন। এবার আমরা বলি কেন এই দিনটি, এই বছরের এই দিনটি অতিরিক্ত মহত্বপূর্ণ। প্রথমেই খেয়াল রাখুন, ওই দিন কিন্তু দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন। বৃহস্পতি কর্কট রাশিতে সন্ধ্যাকালে প্রবেশ করবেন এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির এই প্রবেশ এটা রাশিচক্রকে চরম এনার্জি দেবে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তিনি চিকিৎসাবিদ্যার অন্যতম কারকগ্রহ, সাধারণ হিলিংয়ের কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি। সেই বৃহস্পতি তিনি কর্কট রাশিতে তুঙ্গক্ষেত্রস্থ হবেন এবং এর ফলে রাশিচক্রের আরোগ্য লাভ, আরোগ্য দান ইত্যাদির ক্ষমতা চরমভাবে বাড়বে। আমরা যখন লক্ষ্মীর পাঁচালী পড়ি তখন আমরা একটি ওয়ার্ড শুনেছি, সেখানে বলা হয়েছে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন। এরকম একটা তিথি কিন্তু এবারের ধনতেরাস তিথি। এই তিথির মাহাত্ম্য, এই তিথির গুরুত্ব অসীম এবং এই
তিথিকে ব্যবহার করার দায়িত্ব সেটা আপনার নিজের জন্য, আপনার জন্য। আজকে আমরা মেষ রাশিকে নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা মানুষ তাদের কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা মানুষকে এই সময়কে ব্যবহার করতে হবে এবং জীবনে কিছু ভালো আসতে চলেছে এটা মাথায় রেখে এই সময়কে ব্যবহার করতে হবে। স্বাভাবিকভাবেই এই সময় সূর্যদেব তিনি নিজস্থ থাকবেন তুলা রাশিতে, তবে এই সময় কিন্তু রবি মঙ্গল সংযোগ দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রকট বুধাদিত্য যোগ, সেই সঙ্গে বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় ইত্যাদি কারণে রাশিচক্র কিন্তু শক্তি পাবে। অর্থনৈতিক দিক থেকে যারা উন্নতি করতে চাইছেন তারা এই দিনটিতে অবশ্যই পুজো পাঠ করবেন, এই দিনটি সংযমের মাধ্যমে পালন করবেন। বাড়িতে কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাহলে অবশ্যই এই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করবেন। যত মালা সম্ভব অবশ্যই সেই পরিমাণ জপ আপনারা করবেন এবং এই জপ কিন্তু কার্যকরী হবে। দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে তুঙ্গক্ষেত্রস্থ হচ্ছেন, অত্যন্ত পাওয়ারফুল এই দেবগুরু বৃহস্পতি, এবং এই যে দেবগুরু বৃহস্পতি স্বনক্ষত্রে তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন এটি আপনাদেরকে আরোগ্য প্রদান করতে সক্ষম হবে। জীবনের বাধা বিপত্তি, অস্থিরতা, অশান্তি, সমস্যা, গ্লানি, কষ্ট প্রত্যেকটি জায়গা থেকে আপনাদেরকে বার করে নিয়ে আসবে। সময়টাকে কাজে লাগানোর জন্য আগে থেকেই অবশ্যই পরিকল্পনা করতে হবে। কিন্তু প্রশ্ন হলো কি করবেন, কিভাবে করবেন? গ্রহ অবস্থার সম্পর্কে আমরা কিছুটা জানলাম। কালপুরুষের প্রথম রাশি মেষ, তারা কি করবে এই সময়? কালপুরুষের প্রথম রাশি মেষ, একটু হঠকারী, একটু জলদি কাজ করবার মানসিকতা সম্পন্ন। সাড়ে সাথে চলছে, ফিনান্সিয়াল দিক থেকে মেষ একটু বেশি স্ট্রেসে আছেন, খরচা অতিরিক্ত হয়ে যাচ্ছে, সামাল দেওয়া একটু সেটাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় কি করবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা? সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র কেনাকাটা করুন, বাসন কোসন গয়না গাটি যা মন চায় কেনাকাটা করুন। কেনাকাটার জন্য সব দিনই শুভ, কিন্তু এই ধনত্রয়োদশী এই তারিখটা একটু বেশিই শুভ। তারপরে বাড়িতে চলে আসুন, বাড়িতে যথেষ্ট আলোকিত করে তুলুন, বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করুন। বাড়িতে জিনিসপত্র নিয়ে প্রবেশ করে মন্ত্রপাঠ করুন, ওং ধনদায় নমঃ, ওং ধনদায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করবার পরে জিনিসপত্র রেখে গা হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার পুজোয় বসার পালা। পুজোর জন্য প্রয়োজন তামার পাত্র, লাল ফুল এবং লাল বসন। মেষ রাশি বা লগ্নের মানুষ তারা লাল পোশাক পরিধান করুন এবং পুজোয় বসুন। অবশ্যই তামার পাত্র, তামার কোষাকষি, তামার ফুল এটা সঙ্গে রাখতে হবে। লাল বর্ণের আসনে সন্ধ্যাবেলা দক্ষিণমুখী হয়ে মেষ রাশি বা লগ্নের মানুষরা বসুন। লাল বর্ণের প্রদীপ, অর্থাৎ প্রদীপের শিখা তো যেমন হবেই, কিন্তু প্রদীপের যে বর্ণ সেটা হবে লাল। এই অবস্থায় দক্ষিণমুখী হয়ে জপ করুন, ওং লক্ষ্মী নমঃ, ওং লক্ষ্মী নমঃ। এই মন্ত্র জপ করুন। জপ করবার পরে লাল চন্দন এবং কুমকুম মিশিয়ে মা লক্ষ্মীর শৃঙ্গার করবার ব্যবস্থা করুন। আপনার যে লক্ষ্মী মূর্তি রয়েছে বা আপনার মন্দিরে যে সমস্ত দেবী মূর্তি রয়েছে, যদি লক্ষ্মী মূর্তি না থাকে তাদের অবশ্যই লাল কুমকুম এবং রক্তচন্দন মিশিয়ে শৃঙ্গার করবার ব্যবস্থা করুন। তাদেরকে এইগুলির সাহায্যে অর্ঘ্য প্রদান করুন। তারপরে করুন সেই বিশেষ টোটকা যেটি করলে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়বে। তামার একটি ঘট, তার মধ্যে আতপ চাল এবং রক্তচন্দন। যদি এই রক্তচন্দন কাঠ বেটে, জল দিয়ে বেটে সেটাকে শুকিয়ে সেই গুঁড়ো থেকে ব্যবহার করা যায় সেটা সবচেয়ে ভালো। আতপ চাল তামার হাড়ের মধ্যে, তার সঙ্গে মিশ্রিত হবে রক্তচন্দন। সেই সম্পূর্ণ বিষয়টিকে লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে তাকে টাইট করে বাঁধতে হবে লাল সুতোর সাহায্যে। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এটিকে স্থাপন করতে হবে এবং স্থাপন করবার সময় মন্ত্রপাঠ করতে হবে, ওং লক্ষ্মী নমঃ। এই মন্ত্র আপনারা জপ করুন এবং এটিকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে মোটামুটি কপাল বা মাথা থেকে 1-1.5 ফুট উঁচুতে সেখানে স্থাপন করবার ব্যবস্থা করুন এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য এই টোটকা, এই কম্বিনেশন আপনাকে এগিয়ে দেবে, ভালো থাকার পথকে আরও সুগম, আরও সুন্দর করে তুলবে। নিশ্চিন্তে নির্দ্বিধায় এগিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এবং যে কাজগুলি আমরা বললাম
মোটামুটি শাস্ত্রোক্ত পদ্ধতিতে এই কাজকর্মগুলি করবার চেষ্টা করুন। জীবনে উন্নতি সমৃদ্ধি আসবে। পরিকল্পিত পথে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঊর্জা অরা এটা কিন্তু আপনি লাভ করবেন। ম্যাজিক নয়, কিন্তু ভক্তিতে শক্তি আছে, এই বিষয়টি মাথায় রেখে এগিয়ে যাব আমরা, এবং ভক্তির মাধ্যমেই আমরা সেই শক্তি অর্জন করবার চেষ্টা করব, যেটা আমাদের সমস্ত নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভিটির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, জীবনকে আরও উন্নত করে তুলবে, ভালো থাকার রাস্তাকে আরও সুগম করে তুলবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলুক। আরও ভালো থাকুন আপনারা, সুন্দর থাকুন আপনারা, সমৃদ্ধ থাকুন আপনারা। জয় মা আদিশক্তি। নমস্কার।